সেই পুরুষ গরিলাটা তার ঝকঝকে দাঁত বের করে দু হাতে বুক চাপড়ে আওয়াজ তুলল, দুম দুম দুম। ওরে বাবা, প্রাকৃতিক দৃশ্য দেখা আমার মাথায় উঠল। দুদ্দার করে ছুটতে শুরু করলাম তাঁবুর দিকে। তাঁবুর সামনেই মেঘনা দাঁড়িয়েছিল, হেসে বলল, কিরে, ভয় পেয়েছিস স্বর্ণ? গরিলারা কিন্তু মোটের উপর নিরীহ প্রাণী। আসলে বিভিন্ন গল্প উপন্যাসেই ওদেরকে ভয়ঙ্কর বলে দেখানো হয়েছে। ওরা কিন্তু আদতেও তেমন না। ওই দেখ। ওর কথা শুনে পিছু ফিরলাম। গরিলা দম্পতি তখন বনের দিকে কুঁজো হয়ে হাঁটতে শুরু করছে। বাচ্চা গরিলাটা আমার দিকে ফিরে হাসছে খিক খিক করে। আর এখানে দেরি করাটা ঠিক হবে। আমরা সবাই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে তাঁবু গুটিয়ে গাড়িতে উঠে বসলাম। তার আগে বুড়ো মোড়লের সঙ্গে দেখা করলাম। মোড়ল সত্যিই খুব ভালো, এমনকি রঙ্গলাল তলাপাত্রও সেটা স্বীকার না করে পারবে। আমরা এক রাতের অতিথি হয়েই আমরা তার ব্যবহারে মুগ্ধ না হয়ে পারি। এমনকি বিদায় দেওয়ার সময়েও মোড়ল আমাদের বেশ কিছু ফলমূল পথের আহারের পাথেয় হিসেবে দিয়ে দেয়। আমাদের ড্রাইভার রবার্ট গাড়িতে স্টার্ট দিল। আজ সন্ধ্যের আগেই আমাদের উজিজিতে পৌঁছতে হবে। আমাদের গাড়ি আবার গভীর জঙ্গলের পথ ধরে ছুটে চলল। দুধারের অরণ্য প্রকৃতি অসাধারণ। পূব আকাশের সূর্যটা এখনো সারা আকাশ জুড়ে মুঠো মুঠো লাল আবির ছড়িয়ে চলেছে। গাছে গাছে ঘুম ভাঙা পাখিদের কলকাকলি। আমাদের গাড়ির দুপাশ দিয়ে লাফাতে লাফাতে দৌড়ে গেল একদল হরিণ। রঙ্গলাল তলাপাত্র সেদিকে তাকিয়ে বললেন, স্প্লেন্ডিড, অপূর্ব। তারপরই হঠাৎ মনে পড়ায় ভদ্রলোক বললেন, আচ্ছা মেঘনাথ বাবু, আপনি তো আবার জকের ধন পড়েছেন। সেখানে এই জঙ্গলের মধ্যে বিমলবাবু কুমারবাবুরা এক ধরনের শিংওয়ালা হাতি দেখেছেন বলে লেখা আছে। কই, আমাদের তো চোখে পড়লো না। এমন কোনো জীবের কথা আমিও কোনোদিন। তবে পৃথিবীর সব রহস্যই কি আমরা জেনেছি? মেঘনাদের কথা শেষ হলো না, তার আগেই রাহুল বসু চেঁচিয়ে উঠলেন, ওই দেখুন দৃশ্য। হ্যাঁ, সত্যি অদ্ভুত এক দৃশ্য বটে। পাহাড়ের মতো এক বিশাল হাতি, তার মাথায় শিং নেই বটে, তবে দাঁত দুটো প্রায় মাটি ছুঁয়েছে। বড় বড় দুটো কান পতপত করছে, অনেকটা যেন পৃথিবীর তুষার যুগের ম্যামথের মতো গঠন। বোধহয় কোনোভাবে দলছুট হয়েছে, আর সেই সুযোগে তাকে ঘিরে ধরেছে পশুরাজ সিংহের একটা দল। নানাভাবে তাকে চারিদিক থেকে ঘিরে উত্তপ্ত করতে শুরু করেছে। একজন তো ইতিমধ্যেই তার পিঠে লাফিয়ে উঠে ঘাড় কামড়ে বসে পড়েছে। আফ্রিকান লায়ন অত্যন্ত বলশালী এবং শিকারী বলে নাম আছে। হাতির মতো বিশাল প্রাণীকেও সুযোগ পেলে দলবদ্ধভাবে আক্রমণ করে ঘায়েল করতে ছাড়ে না। আমরা সেই দৃশ্য আজ দেখছি নিজের চোখে। তবু সে প্রাণপণে লড়াই করছে, আর মাঝে মাঝে সুর তুলে ভীষণ গর্জন করছে। রঙ্গলাল তলাপাত্র ড্রাইভারকে বললেন, ভাই রবার্ট, একটু থামো তো। এমন দৃশ্য জীবনে আর দেখবো না। এই লড়াইয়ের পরিণামটা একবার দেখে যাই। আর সেই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেই পর্বত প্রমাণ বিশাল হাতিটা সিংহ বাহিনীর সঙ্গে আর লড়াইতে না পেরে আহত রক্তাক্ত অবস্থায় আর্তনাদ তুলে ছুটতে শুরু করল, আর ছুটে আসতে লাগলো আমাদের গাড়ির দিকে। রাহুলবাবু উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠলেন, রবার্ট, দেখছো কি? জলদি চলো, তা না হলে ওদের লড়াইয়ের ধাক্কা আমাদের গাড়িতে এসে পড়লে আমরা কেউ বাঁচবো না। হারি, লেটস গো। রবার্ট গাড়ি স্টার্ট করল। আমাদের গাড়ি ছুটে চলল দ্বিগুণ বেগে। দেখতে দেখতে দিনের আলো পড়ে এলো। আমাদের গন্তব্য উজিজি এখনো বেশ কিছুটা দূরে। মেঘনাথ ড্রাইভারকে বলল, আরো একটু জোরে চালাও রবার্ট। রবার্ট ঘড়ঘড়ে কণ্ঠে বলল, এখন এর চেয়ে বেশি জোরে চালানো যাবে না বুয়ানা। অন্ধকার জঙ্গলে যে কোনো সময় গাড়ির সামনে কোনো জঙ্গলি জানোয়ার এসে যেতে পারে। অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে রাতের অরণ্য যেন জেগে উঠতে শুরু করেছে। জল স্থল অন্তরিক্ষে বেরিয়ে পড়েছে নিশাচরের দল। দূর থেকে ভেসে আসছে বহু কণ্ঠের ডাক, গর্জন। আমি শহরের মানুষ, এমন পরিবেশের সঙ্গে আগে কোনোদিন পরিচয় হয়নি। বুকের ভেতর একটা ভয়ের ধুকপুকানি টের পাচ্ছি। কিন্তু এর মধ্যেই প্রকৃতি তার রূপ পাল্টেছে। আকাশে চাঁদ উঠেছে। শুক্লপক্ষের সেই চাঁদের রূপলি আলোর ঢেউ নেমেছে পাহাড় অরণ্য প্রকৃতিতে।
সমস্ত পরিবেশটা কেমন যেন মায়াময় মনে হচ্ছে। হঠাৎ আমাদের গাড়ির পেছনে দুম করে একটা ভীষণ শব্দ। প্রচন্ড সেই ধাক্কায় গাড়িটা কেঁপে উঠল থরথর করে। পেছনে তাকিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। একটা বিশাল কালো বাইসন এসে পেছন থেকে ধাক্কা মেরেছে আমাদের গাড়িটাকে। তাতেই সে ক্ষান্ত হয়নি, শিং বাঁকিয়ে ছুটে এসেছে আমাদের গাড়ির পিছু পিছু। রঙ্গলাল তলাপাত্র ভীতভাবে চেঁচিয়ে উঠলেন, হুঁশিয়ার হুঁশিয়ার, গাড়িটা জোরে চালাও ড্রাইভার, বাইসনটা এখনো ছুটে আসছে, ওর শক্তি কম নয়, আর একবার ধাক্কা দিলে গাড়ি উল্টে যেতে পারে। রঙ্গলালদার কথায় রবার্ট গাড়ির গতি বাড়াবার আগেই পেছনে আরো একটা গর্জন শোনা গেল। পেছনে তাকিয়ে যা দেখলাম শিউরে উঠলাম। কোথা থেকে দুটো বিশাল সিংহ এসে ঝাঁপিয়ে পড়েছে বাইসনটার উপর। শুরু হয়েছে বাইসনের সঙ্গে জোড়া সিংহের মরণপণ লড়াই। দুপক্ষের গর্জনেই কেঁপে উঠছে জঙ্গলের আকাশ বাতাস। আশেপাশের গাছের বাঁদর, বেবুন আর পাখির ঝাঁক আতঙ্কে চিৎকার করে ছোটাছুটি শুরু করেছে। কিন্তু এই লড়াইয়ের পরিণতি দেখাও আমাদের পক্ষে সম্ভব হলো না। রবার্ট এবার গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিল। দেখতে দেখতে ওরা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। আমরা এসে পৌঁছলাম উজিজিতে। ইতিমধ্যেই সূর্য অস্ত গেছে। তার শেষ আলোটাও যাই যাই করছে, ভেসে আসছে অন্ধকার। কিন্তু আমাদের ধারণার সঙ্গে এই জায়গাটা মিলল না। আবার যখেরধন কাহিনীতে আমরা দেখেছি উজিজি বুনোদের একটা ছোটখাটো গ্রাম, কিন্তু 70 বছর বাদে এখানকার চেহারা অনেকটাই পাল্টে গেছে। রাত নেমে এলেও এখানে আলোর অভাব নেই। বেশ কয়েকটি বাড়িতেই ইলেকট্রিক আলো জ্বলছে। পাকা বাড়ির সংখ্যাও কম নয়। পাশাপাশি পুরনো আমলের কুটিরও চোখে পড়ছে। ইতিমধ্যে নাটুলা গাড়ি থেকে নেমে তার কাকা লুয়ামি সর্দারকে আমাদের আসার খবর দিতে গেছে। কিছুক্ষণের মধ্যেই নাটুলার সঙ্গে একজন স্থানীয় মানুষকে আসতে দেখলাম। দেখে মনে হলো বয়স 60 পেরিয়েছে, কিন্তু রীতিমতো শক্তপোক্ত চেহারা। পরনে হলুদ শার্ট আর কালো রঙের বারমুডা প্যান্ট। লোকটা আর কিছুটা এগিয়ে আসতেই চমকে উঠলাম। মুখটা ক্ষতবিক্ষত, বাঁদিকের চোখটা যেন অক্ষিকোটরের বাইরে ঠেলে এসেছে। নাটুলা সামনে এসে তার সঙ্গীর সঙ্গে আলাপ করিয়ে দিল। ইনি লুয়ামি সর্দার, গাটুলা সর্দারের ছোট ছেলে, সম্পর্কে আমার কাকা হন। স্বাভাবিকভাবেই লোকটাকে দেখে আমি থতমত খেলেও মেঘনাদ হেসে বলল, তোমার বাবা তো সিংহদমন গাটুলা সর্দার, হ্যাঁ? বইতেই পড়েছি। তার সিংহ তিনি মেরেছিলেন। তা তুমি কটা মেরেছো সর্দার? লুয়ামি সর্দার হো হো করে হেসে বলল, আপনি এটাও জানেন বাবু? তবে শুনুন, আমি কোনো সিংহ মারতে পারিনি। তবে একবার একটা চিতার সঙ্গে লড়াই করতে গিয়ে ব্যাটা আমার মুখের দেখুন না কি অবস্থা করেছে, দেখুন। তার থাবায় মুখটা আমার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু তবু তাকে ছাড়িনি। খালি হাতে লড়েও তাকে নিকেশ করেছি। আর একবার একটা বাইসনের সঙ্গে লড়তে হয়েছিল। শেষ পর্যন্ত তার শিং দুটো আমার এই 2 হাতে ধরে ঘাটটা ভেঙে দিয়েছিলাম একেবারে। ইন্সপেক্টর তলাপাত্র 2 চোখ কপালে তুলে বললেন, বাইজুব, বাইসন, তার বিক্রম তো মশাই সিংহির চেয়ে কম নয়। আপনার 2 হাতে তার ঘাড় ভেঙেছেন। রঙ্গদার বোধহয় এ কথা বলতে বলতে আমাদের আসার পথে গাড়িতে বাইসনের সেই ধাক্কা আর 2 সিংহের লড়াইয়ের কথাটা মনে পড়ল। লুয়ামি সর্দার আবার হা হা করে হেসে বলল, শুনুন বাবুরা, আমরা এখানে জঙ্গলের পশু আর মানুষরা পাশাপাশি বাস করি। এমন লড়াই আমাদের মাঝে মাঝেই লড়তে হয়। কখনো বাঁচি, কখনো মরি। বলতে বলতে লুয়ামি সর্দার প্রসঙ্গ পাল্টে বলল, এসব কথা এখন থাক। আমি নাটুলার কাছে আপনাদের সব কথা শুনেছি, আপনাদের এখানে আসার উদ্দেশ্যও জেনেছি। এখন বলুন,
আপনাদের মধ্যে সেই মানিক বাবুর নাতিটি কোনজন? আমার নাম রাহুল বসু। বেশ বেশ বেশ, এখন আর কোনো কথা নয়। এতটা পথ এসেছেন, আপনারা নিশ্চয়ই খুব ক্লান্ত। আসুন, আমার সঙ্গে আসুন। আমরা লুয়ামি সর্দারের সঙ্গে তার বাড়ির দিকে চললাম। বুঝলাম লোকটার চেহারা যেমনই হোক, মনটা ভালো। লুয়ামি সর্দারের দিব্যি পাকা বাড়ি, অনেকটা জায়গা জুড়ে। তারই মধ্যে বেশ বড় একটা ঘরে আমাদের 4 জনের আশ্রয় জুড়ে। তার আগে আমাদের জন্য ভুরিভোজের আয়োজন করে রেখেছিল সর্দার। এক ধরনের মোটা চাপাটি, বনমোরগ আর হরিণের মাংসের ঝোল আমরা চেটে পুটে খেলাম। আর খিদেটাও পেয়েছিল বিলক্ষণ। শিকার না করে উপায় নেই। খাওয়া দাওয়ার পর শোয়ার আগে আমরা আমাদের অভিযানের পরবর্তী পর্যায়ে নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ লুয়ামি সর্দার এসে ঘরে ঢুক। তার হাতে ইঞ্চি 6 একটা চৌকো মতন জিনিস। দেখেই বোঝা যায় সেটা বহু কালে, এককালে হয়তো সোনালি রং ছিল, এখন বিবর্ণ। লুয়ামি সর্দার জিনিসটাকে রাহুল বাবুর দিকে এগিয়ে দিল। রাহুল বসু হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগল। মেঘনাদ এক পলক দেখে বললেন, বুঝতে পারছেন না? আরে ওটা একটা সিগারেট কেস, তবে অনেক পুরনো, মেটালের তৈরি। আগেকার দিনে শৌখিন লোকেরা ব্যবহার করে। মনে যা হচ্ছে অতীতে এটা রং সোনালি ছিল, তাই না সর্দার? লুয়ামি সর্দার এতক্ষণ মেঘনাদের কথাগুলো অবাক হয়ে শুনছিল। এবার বলল, মেঘনাদ বাবু, আপনি একদম সঠিক বলেছেন। ওই সিগারেট কেসটা 70 বছর আগে আমার বাবা গাটুলা সর্দারকে একজন উপহার দিয়েছিলেন। কে দিয়েছিলেন বলতে পারেন? আমার দাদু মানিক বসু, তাই তো? ঠামির মুখে শুনেছি আমার দাদু চেইন স্মোকার ছিলেন। সঙ্গে সঙ্গে আবার হা হা করে হেসে উঠল লুয়ামি সর্দার। বলল, হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন রাহুল বাবু। আপনার দাদুর দেওয়া এ উপহার আমার বাবা মৃত্যুর আগে পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছিল। তারপর মৃত্যুর আগে এটা আমার হাতে দিয়ে কি বলে যায় জানেন? কি সর্দার? বলে যায়, সম্রাট লেনানার গুপ্ত যখের ধন উদ্ধার করার জন্যে মানিক বাবু কিংবা তাঁর বংশের কেউ যদি আসেন, আমি যেন তাকে যথাসাধ্য সাহায্য করি। বলো কি সর্দার, তোমার বাবা তোমায় কথা বলে গেছেন? তার মানে তিনি জানতেন যখের ধন উদ্ধারের জন্য আমরা আবার কেউ না কেউ আসবো? হ্যাঁ রাহুল বাবু, যখের গুপ্ত ধনের ভাণ্ডার লুট করার নেশা মানুষ কোনোদিনও ছাড়তে পারে না। যুগ যুগ ধরে কত মানুষ আসে, ব্যর্থ হয়ে প্রাণ দেয়, তবু নেশা ছাড়তে পারে না। লুয়ামি সর্দার, তোমার একটা ভুল হল। আমরা কিন্তু চকের ধন লুটতে এসেছি এর রহস্য বৃদ্ধি। মেঘনাদের কথায় লুয়ামি সর্দার কয়েক মুহূর্ত আমাদের সকলের দিকে নিঃশব্দে তাকিয়ে, তারপর ধীরে ধীরে বলল, আমি আমার পিতার মৃত্যুর সময়ে তাকে কথা দিয়েছি আপনাদের আমি সাহায্য করব, তা আমায় করতেই হবে। সে রাতে লুয়ামি সর্দার চলে যাবার পর অনেক রাত পর্যন্ত তার কথাগুলো বুকের মধ্যে তোলপাড় করেছে। তারপর এক সময় ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে উঠে লুয়ামি সর্দারের সঙ্গে আমরা উজিজি দেখতে বেরোলাম। এই উজিজি আফ্রিকার অনেক প্রাচীন জনপদ। তখন বিদেশিদের কাছে আফ্রিকার পরিচয় ছিল অন্ধকার মহা, সভ্য দুনিয়ার কাছে নিষিদ্ধ। জল জঙ্গলের নানা হিংস্র জন্তু এবং অসভ্য জঙ্গলি আদিবাসীদের ভয়ে এদেশের ভেতরে ঢুকতে সাহস পেত না বিদেশিরা। শুধু স্প্যানিশ আর পর্তুগিজ দাস ব্যবসায়ীরা জাহাজে চড়ে এসে এখানকার উপকূল থেকে ধরে নিয়ে যেত শক্ত সমর্থক কালো মানুষদের। বিশ্বের বাজারে দাস হিসেবে নিয়ে গিয়ে দাস হাটে বিক্রি করত। কিন্তু 100 বর্ষ আগে এক ইউরোপিয়ান পর্যটক এদেশে ঢুকেছিলেন এই নিষিদ্ধ মহাদেশটাকে জান, নীল নদের উৎস সন্তান। তিনি এদেশের সহজ সরল অসভ্য কালো মানুষদের ভালোবেসে গেছেন।
তিনি তার জীবনের শেষ দিনগুলি এই উজিজিতেই এসে থেকেছেন। এদের রোগের চিকিৎসা করতেন, সেবা করতেন। তার নাম ডক্টর লিভিংস্টোন। তারপর একদিন এই উজিজির মাটিতেই শেষ শয্যান। এসব তথ্য এখানে আসার আগে জেনেই এসেছিলাম। লুয়ামি সর্দার আমাদের দেখালেন ডক্টর লিভিংস্টোনের সমাধি মঠ। এই মানুষটিকে উজিজির কালো মানুষরা আজও খোঁজে। তার সেই মৃত্যুস্থানের সমাধি মন্দিরটা আজও তারা রীতিমতো রক্ষণাবেক্ষণ করে চলছে। উজিজি দেখা শেষ করে আমরা গেলাম উজিজি যে বিশাল হ্রদের পাশে অবস্থিত সেই টাঙ্গানিকা হ্রদ দেখতে। আমরা এসে পৌঁছলাম টাঙ্গানিকা হ্রদের কাছে। কিন্তু এ কি হ্রদ না সমুদ্র? আবার যখেরধন কাহিনীতে শ্রদ্ধেয় লেখক হেমেন্দ্র কুমার এই টাঙ্গানিকা লেকের যা বর্ণনা দিয়েছেন, এখানে তা উদ্ধৃত করার লোভ সামলাতে পারছে না। চোখের সামনে আকাশের কোল জুড়ে থই থই করছে শুধু জল আর জল। কোথায় তার ওপার আর কোথায় তার তল। এপারে তীরের ধারে দাঁড়িয়ে আছে সুন্দর শ্যাম বনানী এবং আকাশের নীল মাখানো জল আয়নায় নিজেদের ছায়া দেখে বনের গাছপালাকে যেন মনের আনন্দে মর্মর গান গেয়ে উঠছে। টাঙ্গানিকার চেয়ে লম্বা হ্রদ পৃথিবীতে আর দ্বিতীয় নেই এবং স্থানে স্থানে তা ৪৫ মাইল চওড়া। বিমল কুমার মানিকবাবুরা ৭০ বছর আগে যখন যখেরধন অভিযানের যাত্রাপথে এখানে এসেছিল, তখন তানজানিয়ায় এই হ্রদের পূর্ব তীর ছিল জার্মানদের আর পশ্চিম তীর ছিল বেলজিয়ানদের। কিন্তু ১৯৬৪ সালে তানজানিয়া স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। টাঙ্গানিকা হ্রদের ধারে দাঁড়িয়ে আমরা এসব আলোচনাই করছিলাম। হঠাৎ মেঘনাদ চেঁচিয়ে উঠল, মিস্টার তলাপাত্র, সাবধান সাবধান! বলার সঙ্গে সঙ্গে মেঘনাদ ছুটে গিয়ে ভদ্রলোককে হেঁচকা টানে লেকের ধার থেকে সরিয়ে নিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ঠিক যে জায়গাটায় রঙ্গলাল তলাপাত্র লেকের জলে পা ডুবিয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে একটা বিশাল কুমির ভুস করে মাথা তুলল। আর কয়েক সেকেন্ড দেরি হলেই কুমিরটা রঙ্গলাল তলাপাত্রের পায়ে কামড় বসিয়ে জলের ভেতর টেনে নিয়ে যেত। একটুর জন্য এই ভয়ঙ্কর বিপদটা এড়ানো গেল শুধুমাত্র মেঘনাদের তীক্ষ্ণ নজর আর ক্ষিপ্রতায়। টাঙ্গানিকা হ্রদ দেখে ফেরার পথে আমরা মিস্টার তলাপাত্রের বিপদ থেকে ওভাবে রক্ষা পাওয়া নিয়েই আলোচনা করছিলাম। সত্যি খুব জোর বেঁচে গেছেন ভদ্র। লুয়ামি সর্দার এতক্ষণ চুপচাপ শুনছিল, হঠাৎ বলল, ওটা যদি সাধারণ কুমির না হয়ে গুস্তাভো হতো, মেঘনাথ বাবুরও সাধ্য হতো না তলাপাত্র সাহেবকে রক্ষা করার। গুস্তাভ? সেটা আবার কোন প্রাণী? নাম শুনিনি তো। সে হলো এক দানব কুমির, বিশাল শরীর, তেমনই হিংস্র। সাধারণ কুমিরের চেয়ে অন্তত ৫ গুণ বড়। জলের মধ্যে একটা জলহস্তিকেও সে আস্ত গিলে নিতে পারে। ভাই চোব, প্রাগৈতিহাসিক যুগের কুমির নাকি মশাই? না বাবু, আজও বেঁচে আছে। ওই টাঙ্গানিকা হ্রদেও মাঝে মাঝে আসে। বছর ২ আগে আমি নিজে দেখেছি। তুমি নিজে দেখেছো সর্দার? হ্যাঁ অর্ণব বাবু, সেবার একটা দরকারে ওই টাঙ্গানিকা হ্রদের কাছেই আসতে হয়েছিল। তখন সন্ধে হয় একটা বেশ বড় সড়ো মোষ হ্রদের সামনে দাঁড়িয়ে জল খাচ্ছিল। হঠাৎ দেখলাম বিশাল এক দানব আকারের কুমির, মুখটা হাঁ হয়ে আছে, শকশকে দাঁতগুলো যেন ধারালো ছুরি, নিঃশব্দে উঠে এলো জলের মধ্যে থেকে। তারপর সেই মোষটা কিছু বোঝার আগেই তাকে এক ঝটকায় টেনে নিয়ে গেল জলের মধ্যে। তারপর আস্ত গিলতে শুরু করলো। হ্রদের জল রক্তের রঙে লাল হয়ে গেল। শুনতে শুনতে শিউরে উঠলাম। এমন ভয়ঙ্কর প্রাণীর কথা আগে কোনো দিন শুনিনি। দানব কুমির গুস্তাবের কথা আমিও শুনেছি। এর আসল আনাগোনা রুসিজি নদীতে। সেই নদী এসে পড়েছে টাঙ্গানিকা হ্রদে, সুতরাং মাঝে মাঝে এখানেও এসে হাজির হয়। তাকে বহুবার মারার চেষ্টা হয়েছিল, কিন্তু মারা যায়নি। দুর্ভেদ্য তার শরীর,
বুলেট প্রুফ বলতে পারেন। মেঘনাথ বাবু, এই ব্যাপারে আপনি কিছু জানেন? গুস্তাভের কথা শুনেছি। বহু বছর যাবতই ওরা এখানকার নদী আর হ্রদে উৎপাত করে বেড়াচ্ছে। শিকার ধরাটা ওর একটা নেশা। পেটে খিদে না থাকলেও শিকার ধরে ওরা মেরে রেখে যায়। অনেক মানুষও মেরেছে, কিন্তু শিকারীরা ওর নাগাল কিছুতেই পায় না। খুবই ধূর্ত। আচ্ছা, ওর এই মুস্তাফা নামটা কে দিয়েছে মশাই? মুস্তাফা নয়, গুস্তাভা বা গুস্তাভ নামটা দিয়েছিলেন বিখ্যাত সরীসৃপ বিশেষজ্ঞ প্যাট্রিস অপে। এই শতকের গোড়ার দিকে গুস্তাভকে ধরার নানান চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। আর সর্দার ঠিকই বলেছেন, আর সাধারণ কুমিরের বদলে যদি সে উদয় হতো, হয়তো আমাদের সাধ্যও হতো না আপনাকে বাঁচানো। শুনতে শুনতে এবার রঙ্গলাল তলাপাত্র দুহাত জোর করে ঊর্ধ্বে নয়ন মেলে চেঁচিয়ে উঠলেন, জয় জয় টাঙ্গানিকা দেবী জয়। অবাক হলাম। আফ্রিকা মুলুকে এই নামে কোনো দেবী আছে বলে তো আমার জানা। অবশ্য আমাদের জানা না জানায় রঙ্গলাল তলাপাত্র মহাশয়ের কিছু এসে যায় না। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে লুয়ামি সর্দারের ঘরে বসেই আমাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল। বাবু মশাইরা, 70 বছর পরে আপনারা আবার বাংলা মুলুক থেকে এসেছেন কাবাগো পাহাড়ের গুহানগরে রক্ষিত সম্রাট লেনানার গুপ্ত চকের ধন উদ্ধারে। কিন্তু জানবেন, এখন কাজটা আরো আরো কঠিন হয়ে পড়েছে। হ্যাঁ, শুনেছি এক বিজাতীয় নারী নাকি ওখানকার জঙ্গলি সর্দারকে বিয়ে করে জঙ্গলিদের রানী হয়ে বসেছে। হ্যাঁ, শুধু তাই নয়, শুনেছি সে এখন কাবাগো পাহাড় রাজ্যের জঙ্গলিদের বশীভূত করে সেখানকার সর্বে সর্বা। জঙ্গলিরা তাকে বলে রানী মাতা। রানী মাতা? এ তো বাংলা শব্দ। এই সুদূর আফ্রিকা মুলুকে এই বাংলা শব্দ আমদানি করলো কে? তা জানি না, তবে এটুকু জানি, ওই রানী কাবাগো পাহাড়ের জঙ্গলি রাজ্যকে আরো কঠিন সুরক্ষায় রেখেছে। চকের ধন উদ্ধার দূরের কথা, কাবাগো পাহাড়ের কাছাকাছি এখন পৌঁছনোই দুঃসাধ্য। লুয়ামি সর্দার, এর মানে তুমি আমাদের সেখানে অভিযান চালাতে বারণ করছো, তাই তো? না রাহুল বাবু, এ কথা আমি বলতে পারি না। আমি আমার বাবার মৃত্যুকালে তাকে কথা দিয়েছিলাম, মানিক বাবু বা তার বংশের কেউ যদি আসে কাবাগো পাহাড়ের চকের ধন উদ্ধারে যেতে চায়, আমি জান কুবুল করেও সাহায্য করব। আমি শুধু আপনাদের এখনকার পরিস্থিতিটা বললাম। আর আমরাও ফিরবো বলে আসিনি লুয়ামি সর্দার। জীবন মৃত্যু আমাদের পায়ের ভৃত্য বলে মনে করি আমরা। সাবাস মেঘনাথ বাবু। 70 বছর আগে মানিক বাবুর দুই সঙ্গী বিমল বাবু, কুমার বাবুও এই ধরনের কথা বলেছিলেন বলে শুনেছিলাম। আপনি তাদের যথার্থ উত্তরসূর। রঙ্গলাল তলাপাত্র আমার কানের কাছে মুখ এনে বললেন, দেখলেন অর্ণবাবু, সমস্ত বাহবাটা একা মেঘনাথ বাবুই আদায় করে নিলেন। আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি মশাই? ভাববেন না রঙ্গদা, গৌরবে বহু বচন, মেঘনাদ মানেই আমরাও। কিন্তু মিস্টার তলাপাত্রের যে আমার কথাটা পছন্দ হলো না, সেটা বার কয়েক ওর নাক থেকে ফোঁড়ত আওয়াজ শুনেই বুঝতে পারলাম। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমরা চারজন যখন নিজেদের মধ্যে বসে কথা বলছি, হঠাৎ লুয়ামি সর্দার এসে ঘরে ঢুকল। ওর ভাবভঙ্গির মধ্যে কেমন যেন একটা সতর্ক ভাব। কি ব্যাপার সর্দার, কিছু বলবে? হ্যাঁ বাবু মশাইরা, একটা কথা, আপনারা ওই ওডঙ্গকে দলে নিয়ে ঠিক করেন। কেন, কি করেছে সে? ওকে তো তোমার ভাইপো নাটুলাই নিয়ে এসেছে। ও নাকি কাবাগো পাহাড়ের এক বিদ্রোহী। ব্যাস ব্যাস, ওসব গল্প আর আমাকে শোনাবেন না রাহুল বাবু। আমার প্রথমেই ওডঙ্গকে দেখে ভালো লাগেনি। আজ দেখলাম নাটুলার সঙ্গে জঙ্গলের ধারে গিয়ে চুপি চুপি কি কথা বলছে সে। কিন্তু তাতে কি, সে তো বলতেই পারে। অর্ণব বাবু, আমরা জঙ্গলের মানুষ, আমাদের অনুভূতি আপনাদের মতো শহরের মানুষের চেয়ে আলাদা। আমরা হাওয়ায় গন্ধ শুঁকে মানুষ কি ভাবছে বলে দিতে পারি। এর মানে সর্দার, তুমি চাইছো ওডঙ্গকে আমাদের দল থেকে বাদ দিতে, তাই তো? হ্যাঁ বাবু। বেশ, তুমি যা চাইছো তাই হবে সর্দার।
কিন্তু নাটুলাকে কি বলবো? ওই তো ওরঙ্গকে এনেছে। সে দায়িত্ব আমি নিচ্ছি রাহুল বাবু। নাটুলার ওপরও নজর রাখতে হবে। আমি এখন আসি তাহলে। এসব কি শুনছি মেঘনাথ বাবু? তাহলে বিশ্বাস করবো কাকে? একমাত্র নিজেকে। পরের দিন থেকে আমাদের আসল অভিযানের প্রস্তুতি শুরু হলো। এই সময়ে রঙ্গলাল তলাপাত্র হঠাৎ প্রশ্নটা করেছেন। আচ্ছা মেঘনাথ বাবু, সারাক্ষণ শুধু জকের ধন কথাটা শুনে যাচ্ছি। এই জক ব্যাপারটা কি? শুনুন, যক কথাটা এসেছে সংস্কৃত শব্দ যক্ষ থেকে। প্রাচীন বিশ্বাস ছিল কেউ যদি তার সম্পত্তি কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখে কোনো জীবন্ত মানুষকে সেখানে কবর দিয়ে রাখে, তবে সে মৃত্যুর পরে যক হয়ে সেই সম্পত্তি রক্ষা করে। আর কেউ সেই সম্পত্তি লুট করতে এলে যকের হাতেই তার মৃত্যু হয়। এ বিশ্বাস শুধু প্রাচীন ভারতে নয়, বিভিন্ন দেশের প্রাচীন উপজাতিদের মধ্যেই প্রচলিত ছিল এটা। ওরে বাবা, তাহলে তো জক মানে ভূত। আর এখানে হাজার হাজার জক, হাজার হাজার ভূত সেই সম্রাট লীনানার গুপ্তধন রক্ষা করছে। ওরে বাবা, ওরে বাবা। তাহলে রঙ্গদা, আপনি বরং এই উজিজিতেই থেকে যান। আমরা যদি কোনোদিন যখের ধন উদ্ধার করে ফিরতে পারি, আমাদের সঙ্গে ফিরবেন, না হলে এখানেই নতুন করে ঘর সংসার পেতে বসবেন। মেঘনাথ বাবু, অর্ণব বাবুর এ কথার আমি কিন্তু তীব্র প্রতিবাদ করছি। ওর জানা উচিত মেঘনাথ বরদ্দার সামনে থাকলে আমি খালি হাতে সিংহের খোয়াতেও ঢুকতে পারি। আমার দাদু কিন্তু সেখানে ঢুকেছিলেন মিস্টার তলাপাত্র। অবশ্য একটা মহামূল্যবান পান্না ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেননি। হ্যাঁ রাহুল বাবু, একমাত্র তাঁর দলই সেই চখের রত্ন গুহায় ঢুকে জীবন্ত ফিরতে পেরেছিল। তার আগেও কেউ পারেনি, পরেও না। শুনেই আমার বুকের ভেতরটা কেমন দুরু দুরু করে উঠল। মেঘনাদ কিন্তু অবিচল বলল, সর্দার, 70 বছর আগে মানিকবাবুর ইচ্ছে এবার আমরা পূর্ণ করব। সাবাস মেঘনাথ বাবু, আপনার সাহসকে আমি সালাম জানাচ্ছি। আচ্ছা, আমাদের অন্তত 100 সশস্ত্র রক্ষী সঙ্গে নিতে হবে। আগের বারেও তাই নেওয়া হয়েছিল। তাহলে তো ভালোই হয়। সঙ্গে এতজন বন্দুকধারী থাকলে ওদের সঙ্গে লড়তেও পারবো। আমার আপত্তি আছে। আপত্তি আছে? কেন? হ্যাঁ লুয়ামি সর্দার, আপত্তি আছে আমার মনে হয় আমরা যুদ্ধ করে ওদের সাথে পারবো না। বিশেষ করে এই সময় ওদের বিজাতীয় যে কর্তৃর বুদ্ধির কথা জেনেছি, তাতে যুদ্ধ করে কোনো লাভ হবে না। তাহলে আমরা ওদের মোকাবিলা করব কি করে মেঘনাথ? মূলত কৌশলে অর্ণ। যেখানে শক্তি প্রয়োগে জেতার সম্ভাবনা কম, সেখানে জিততে গেলে কৌশল প্রয়োগ করতে হয়। কি কৌশল? সেটা না হয় পথে নেমেই ঠিক হবে। তবে আমার কি মনে হয় জানো তো, এই জনাদশেক আজকারি বন্দুকধারী আর 5 জন অতিরিক্ত কুলি নিয়ে দলে লোক ভারী করবার আমাদের কোনো দরকার নেই। মেঘনাথ বাবু, আমি আপনার কথা মেনে নিলাম। এটুকু সময়ের মধ্যে বুঝেছি আপনি চিন্তা ভাবনা না করে কোনো কথা বলেন না। আপনি যা বলছেন তাই হবে। আমি 10 জন বাছাই আজকারি বন্দুকধারী রেখে বাকিদের বিদায় করে দেব। তাছাড়া আমাদের মেঘনাথ বরদ্দার যখন একাই 100, তখন আবার মিছি 100 বন্দুকবাজ সঙ্গে নেওয়ার কি দরকার? আর রঙ্গদা, আপনি একা কজন? অন্তত 10 জন। ক্যান ইউ ডিনাই? আরে বাপরে, না না, আমার সে সাধ্য নেই। এবার শুরু হলো ভয়ঙ্কর পথে আমাদের আসল অভিযান। আমাদের দল থেকে বাদ পড়েছে ওডম, যুক্ত হয়েছে লুয়ামি সর্দার, 10 জন শক্তপোক্ত আজকারি বন্দুকবাজ এবং 5 জন কুলি। তবে ওডঙ্গকে বাদ দিতে নাটুলা যে মোটেই খুশি হয়নি তা ওর মুখ চোখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। মেঘনাদ আমায় চুপি চুপি বলেছে, অর্ণব, এই নাটুলার উপর একটা নজর রাখিস তো। এই জঙ্গলে কাউকে বিশ্বাস নেই। উজিজি পর্যন্ত আমরা গাড়িতে আসতে পারলেও এবার আমাদের চলতে হচ্ছে পায়ে হাঁটা রাস্তায়। আর আমরা চলেছি টাঙ্গানিকা হ্রদের ধার। চলার পথে আবার যখেরধন কাহিনীর বর্ণনার সঙ্গে জায়গাটার বেশ মিল দেখতে পাচ্ছি। খুব একটা পাল্টাই। অরণ্য, পাহাড়, মাঝে মাঝে এক একটা ছোটোখাটো স্থানীয় আদিবাসীদের গ্রাম, তাদের শস্য ক্ষেত, কখনো কখনো নদী পেরোতে হচ্ছে,
এই সব নদীর জলরাশি গিয়ে পড়ছে টাঙ্গানিকা হ্রদ। সঙ্গে আমাদের সব অবস্থার উপযোগী কিছু জিনিসপত্র আছে।